নবম দশম শ্রেণী রসায়ন বিষয়ে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করব যে টপিক, সেটা হচ্ছে রসায়ন সম্পর্কে আমরা প্রথম অধ্যায়ে জানব। তার আগে আমরা দেখে নিব রসায়নের যে সিলেবাস যেটুকু আছে সেগুলো একটু দেখে নিই। বিষয়বস্তুগুলো হচ্ছে রসায়নের ধারণা, পদার্থের অবস্থা, পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া, রসায়ন শক্তি, অ্যাসিড, ক্ষারক সমতা, খনিজ সম্পদ, ধাতু অধাতু, খনিজ সম্পদ, জীবাশ্রয়, তা আমাদের জীবনী রসায়ন। এগুলো আমরা ধারাবাহিকভাবে অধ্যায় অনুসারে আমরা দেখব, বুঝব বিষয়গুলি। তো এটা মনে রাখা ভালো যে বিজ্ঞান হচ্ছে মুখস্থের কোনো বিষয় নয়, বিজ্ঞান হচ্ছে বোঝার বিষয়। যদি প্রকৃতপক্ষে তুমি বিজ্ঞানটা বুঝতে পারো তাহলে তুমি অনেক কিছু জানতে পারবে এবং তোমার নলেজটা অনেক বৃদ্ধি হবে, সমৃদ্ধ হবে। তুমি এইচএসসিতে উঠলেও তোমার এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য বিজ্ঞান আসলে বোঝার বিষয়। তো পরিশেষে আমরা দেখতেছি এই অধ্যায়ে পাঠ শেষে আমরা রসায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবো, রসায়ন ক্ষেত্রসমূহ চিহ্নিত করব, রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার যে সম্পর্ক সেটা ব্যাখ্যা করব, রসায়ন পাঠের গুরুত্ব, রসায়ন অনুধাবন, অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া বর্ণনা করতে পারব, বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজের পরিকল্পনা, প্রণয়ন, অনুমতি, সিদ্ধান্ত গঠন ও পরীক্ষা করতে পারব। তো রসায়নের ব্যবহারিক কাজের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে পারব, প্রকৃতি ও বাস্তব জীবনের ঘটনাবলী রসায়নের দৃষ্টিতে ব্যাখ্যা করতে পারব। আচ্ছা, এবার আমরা চলে যাই রসায়নের পরিচিতি। ইন্ট্রোডাকশন টু কেমিস্ট্রি। বিজ্ঞানের একটি শাখা হলো প্রাকৃতিক বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্স। যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বোঝা বা তার ব্যাখ্যা দেওয়া বা সেই সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করাই হলো প্রাকৃতিক বিজ্ঞানের কাজ। তো রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা, যেখানে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। যেমন কয়লা একটি পদার্থ, কয়লার ভেতরে আছে কার্বন। এখানে কয়লার ভেতর কার্বন পরমাণুগুলো কীভাবে আছে, কীভাবে থাকতে পারে, আবার কয়লা পোড়ালে কয়লা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কীভাবে কার্বন ডাইঅক্সাইড তাপ উৎপন্ন করে, এ ধরনের আলোচনা হলো রসায়নের কাজ। তো পদার্থ তা জীব হোক বা জড় হোক, সবই রসায়নের আলোচনার বিষয়। প্রাকৃতিক বিজ্ঞানের পদার্থবিজ্ঞান যেটা ফিজিক্স, রসায়ন কেমিস্ট্রি, উদ্ভিদ হচ্ছে বোটানি, প্রাণীবিদ্যা হচ্ছে জুলজি, অণুজীব বিজ্ঞান হচ্ছে মাইক্রোবায়োলজি, জ্যোতির্বিজ্ঞান হচ্ছে অ্যাস্ট্রোনমি, মৃত্তিকা বিজ্ঞান হচ্ছে সয়েল সায়েন্স ইত্যাদি শাখা রয়েছে। তুমি যেই খাবার খাচ্ছ তার মধ্যে কী কী পদার্থ আছে বা কীভাবে আছে, পদার্থের গঠন, সেটি রসায়নের বিষয়। আবার তোমার অনেক স্বাদের সাইকেলটিও যে কেনার সময় অনেক সুন্দর ছিল, কিছুদিন পরে সাইকেলের যেসব অংশ লোহার ছিল তারও কোথাও কোথাও অংশ মরিচা পড়েছে। এগুলো রসায়নের বিষয়। এ বিশ্ব যখন সৃষ্টি হয়েছিল তখন থেকে রসায়নের যাত্রা শুরু। তবে সম্ভবত প্রথম যেদিকে দুটি পাথরকে ঘষে মানুষ আগুন জ্বালাতে শিখল, সেই সময় থেকে এই রসায়নের উপর মানুষের নিয়ন্ত্রণ শুরু হয়েছে। আসা যাক, আমরা এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হলো সোনা। এছাড়া সেই প্রাচীনকাল থেকে মানুষ তামা, কপার, রূপা, টিন এসব ধাতু ব্যবহার করে আসছে। খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এবং এই দুটি তরলকে একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতুতে বা অ্যালয় পরিণত করা হয়। এই সংকর ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ। এবার আমরা দেখি, এরকম আরও অনেক বিষয় আছে, এগুলো হয়তো তোমরা ইতিমধ্যে অনেকে পড়েছ। তো আমরা একটু দেখি এখানে যে বিভিন্ন বিষয় রসায়নের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ যদি আমরা করি। যেমন কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি। কাঁচা আম এর দৃষ্টিকোণটাই দেখো। কাঁচা আমের বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড, তারপর ম্যালোইক অ্যাসিড,
প্রভৃতি থাকে, ফলে কাঁচা আম টক। কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে, গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়, তাই পাকা আম মিষ্টি। এই যে বিষয়গুলি আমরা এতক্ষণ বললাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কাঁচা আমের মধ্যে আসলে কী ধরনের জৈব অ্যাসিড থাকে, এটা এই যেটা, এবং পাকা আমের মধ্যে কী কী তৈরি হয় সেটা গুরুত্বপূর্ণ আছে। কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন। তাহলে এখানে কী আছে? কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম, এগুলোর মূল উৎপাদন হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন হাইড্রোজেন, মানে কার্বন আর হাইড্রোজেনের যৌগ। তাই যখন এগুলো দহন ঘটে তখন বাতাসে অক্সিজেনের সাথে এগুলোর বিক্রিয়া হয়। আচ্ছা, তারপর হচ্ছে পেটের অ্যাসিডের জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া। পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে পেটের অ্যাসিডিটির সমস্যা হয়। তো অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইড। এই দুটি যোগ অ্যাসিডকে প্রশমিত করে। আমরা যেটা বলি মানে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয়। লবণ এবং পানি উৎপন্ন হয়। এখানে অ্যাসিডের সাথে ক্ষার, যখন যদি অ্যাসিড থাকে সেখানে ক্ষারের মূলক যোগ করে দিলে লবণ এবং পানি হয়ে বেরিয়ে যাবে, এই কারণে এটা করা হয়। তো যে ওষুধগুলো যে তৈরি করা হয় সাধারণত এই মানে বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজিতে এগুলো রসায়নের মাধ্যমে সংমিশ্রণটা করা হয়। তাহলে ওখানে রসায়নের বিশাল একটা ভূমিকা রয়েছে। মাইক্রোবায়োলজি, সেখানেও কিন্তু রসায়নের একটা ভূমিকা রয়ে গেছে, ঠিক আছে। ওখানে কেমিস্ট্রির একটা ভূমিকা আছে। অর্গানিক এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি যেটা বলে থাকি আমরা, সেখানে কিন্তু অনেক মানে যেটা অ্যাপ্লাইড কেমিস্ট্রি বলা হয়, সেখানে আলোচনা রয়েছে। তো আমরা যাই, এগুলো একটু দেখি। রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ। দ্য স্কোপ অফ কেমিস্ট্রি। যেখানে পদার্থ আছে সেখানে রসায়ন আছে। বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় পদার্থ থাকে। বায়ুমণ্ডলের কিছু না কিছু রাসায়নিক পরিবর্তন অনবরত ঘটছে। আমরা যে মাটির উপর বসবাস করছি, সে মাটিতেও প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে অসংখ্য পরিবর্তন। শুধু বর্তমান সময় কেন, সুদূর অতীত এই পরিবর্তন ঘটছে। যখন এই পৃথিবীর প্রথম জন্ম হলো তখন পৃথিবী এমন ছিল না। পৃথিবী ছিল খুবই উত্তপ্ত। সেখানে কোনো বাতাস ছিল না, ছিল না কোনো জীবের অস্তিত্ব। কোটি কোটি বছর ধরে ঘটেছে অসংখ্য রাসায়নিক পরিবর্তন। সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডল, সৃষ্টি হয়েছে পানি, সৃষ্টি হয়েছে হাজারো রকমের পদার্থ। এই সব কিছুই মিলে পৃথিবীকে জীবজগতের জন্য বসবাস উপযোগী করেছে। মানুষসহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ তা ক্ষুদ্র অণুজীব, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা ইত্যাদি হোক, আর বৃহৎ উদ্ভিদ বা প্রাণী হোক, সকলের দেহই বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। প্রতিটি দেহ হলো একটি বড় রাসায়নিক কারখানা। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে রসায়নের যে ক্ষেত্র সময় একটু দেখি, যেমন বায়ু, খাবার, পানি। বায়ু হচ্ছে প্রধানত অক্সিজেন। আমরা শ্বাস নেওয়ার সময় যে বায়ু গ্রহণ করি, সেই বায়ুর অক্সিজেন শরীরের ভেতর খাদ্য উৎপাদনের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। আর খাবারের পানি, পানি সহ বিভিন্ন খনিজ লবণ। পানি আমাদের শরীরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এটি শরীরের মধ্যে বিভিন্ন পদার্থের দ্রাবক হিসেবেও কাজ করে। জীবের শরীরে বেশিরভাগই পানি, শরীরের বিষাক্ত পদার্থ, এবং এই পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব ও ঘামের সাহায্যে শরীর থেকে বের করে যায়। খাবারের পানিতে পানি ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ লবণ, যেমন এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর লবণ থাকে, যা আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী।
তারপর হচ্ছে সার, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস। উল্লেখিত মৌলগুলো উদ্ভিদের জন্য খুবই উপযুক্ত বা প্রয়োজনীয় উপাদান। আচ্ছা, এবার হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। সার উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উৎপাদন করে, ফলে ফসলের উৎপাদন ভালো করে। কাগজ, সেলুলোজ। কাগজের আবিষ্কার মানব সভ্যতার এক অনন্য অবদান। বাঁশ, আখের চোপড়া ইত্যাদি প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। তো কাগজ তৈরিতে কারখানায় এই সমস্ত বস্তুকে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাগজ তৈরি করা হয়। ঠিক আছে, এতক্ষণ দেখলাম আমরা যে রসায়নের ক্ষেত্রসমূহ কী। এবার আমরা একটা দেখি রসায়নের সাথে যে অন্যান্য বা বিজ্ঞানের যে শাখার সম্পর্ক, সেটা আমরা দেখব। রিলেশনশিপ বিটুইন কেমিস্ট্রি অ্যান্ড আদার ব্রাঞ্চেস অফ সায়েন্স। তো বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, যেমন রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান। বিজ্ঞানের একটি শাখার সাথে অন্য একটি শাখার গভীর সম্পর্ক বিদ্যমান। বিজ্ঞানের অন্য শাখা যেমন রসায়নের উপর নির্ভরশীল, রসায়নও তেমন অন্যান্য শাখার উপর নির্ভরশীল। নিচের বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে রসায়নের সম্পর্ক কয়েকটি উদাহরণের সাহায্যে বর্ণনা করা হলো। আমি একটু দেখি, যেমন জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। ফটোসিনথেসিস প্রক্রিয়া তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। সালোক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মূল দিয়ে পানি শোষণ করে। উদ্ভিদ সালোক সংশ্লেষণ উপস্থিত সবুজ অংশের ক্লোরোফিলের সাহায্যে এই পানি আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে। বিভিন্ন প্রাণী যে শর্করা বা প্রোটিন জাতীয় খাবার খায়, শরীর সেই খাবার ভেঙে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি উৎপাদন করে। তা আমরা দেখেছি জীববিজ্ঞানের সাথে সম্পর্ক। পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক অবশ্যই রয়েছে, কারণ পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে চৌম্বক, বিদ্যুৎ, বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি। বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় তার রসায়নের অবদান, কারণ এখানে ব্যাটারি একটাতে রসায়ন অ্যানায়ন এবং একটা ক্যাটায়ন এর বিক্রিয়া ঘটে, সেজন্য। তাহলে বিদ্যুতের জন্য তেল, গ্যাস বা কয়লা পুড়িয়ে যে শক্তি উৎপন্ন করা হয় তাই যানবাহন চলে, বিদ্যুৎ উৎপন্ন হয়। রসায়নও আবার পদার্থবিজ্ঞানের উপর নির্ভরশীল। ভৌত রসায়ন হলো রসায়নের একটি শাখা, যার বিভিন্ন তত্ত্ব মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব এবং সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তো গণিতের সাথে রসায়নের সম্পর্ক। রসায়নের সাথে গণিতের নিবিড় সম্পর্ক রয়েছে। গণিতের সূত্র ব্যবহার করে রসায়নের বিভিন্ন তত্ত্ব হিসাব নিকাশ করা হয়। তো রসায়ন পাঠের গুরুত্ব, এটা আমি এখানে ইনক্লুড করব। দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং কেমিস্ট্রি। তো কেন সেটা ধরো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে একটু পেস্ট লাগিয়ে দাঁত মাজো, তারপর বই নিয়ে পড়তে বসো। পড়ার সময় তোমাকে চা আর বিস্কুট দিল, তুমি তা খেয়ে গোসল করতে গেলে। গোসল করতে গিয়ে দেখলে তোমার বাথরুমটা একটু নোংরা হয়েছে, তাই তুমি টয়লেট ক্লিনার দিয়ে টয়লেট পরিষ্কার করলা। গোসল সময় ব্যবহার করলে সুগন্ধি সাবান আর শ্যাম্পু। আচ্ছা, যাই হোক, এগুলো তো অনেক কিছু আমরা দেখলাম। সো এই জিনিসগুলো যদি তুমি খেয়াল করে দেখো, যে পেস্ট, ব্রাশ, বিস্কুট, টয়লেট সব কিছু যে বানাচ্ছে, সবগুলো রসায়নের অবদান। তো রসায়নের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। আমরা রসায়ন ছাড়া এক মুহূর্তও কিন্তু চলতে পারি না। ওষুধ যে তৈরি করছে সেটা রসায়নের অবদান। বিভিন্ন কীটনাশক, সেগুলো কিন্তু রসায়নের অবদান। প্রিজারভেটিভ জাতীয় যেগুলো পদার্থ আছে, রাসায়নিক পদার্থ, সেগুলো রসায়নের অবদান। তারপর শিল্প কারখানা, যানবাহন, মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে প্রচুর পরিমাণে রাসায়নিক বর্জ্য আমাদের পরিবেশের ক্ষতি সাধন করছে। এর মাঝে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন অ্যাসিড, বিভিন্ন ভারী ধাতু যেমন পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট, এগুলাই। আরও অনেক ধরনের রাসায়নিক দ্রব্য, এগুলো বায়ুর সাথে মিশে বায়ু দূষণ, পানির সাথে মিশে পানি দূষণ এবং অন্যান্য উপায়ে পরিবেশের ক্ষতি সাধন করে চলেছে। তাহলে রসায়নের যে গুরুত্ব আছে সেটা বলার বাইরে। পৃথিবীতে যে আমরা যেটা দেখলাম, যে পানি, বৃষ্টির পানিতে ধুয়ে পুকুর, নদ নদী, খাল বিলের পানিতে গিয়ে পড়ে, ওই পানি দূষিত হচ্ছে কি, যে ক্ষতিকর কীটনাশক আর কি। তাহলে বুঝতেই পারলে রসায়ন একদিকে যেমন প্রয়োজনীয় মূল্য জিনিস আবিষ্কার করেছে, তেমনি তার অযৌক্তিক এবং
পেচকের মতো ব্যবহারের পরিবেশকেও মারাত্মক ক্ষতি সাধন করছে। আচ্ছা, তো যাই হোক, এটাই ছিল আমাদের মূল আজকের টপিক। পরবর্তী আমি অন্যান্য বিষয় নিয়ে আমি আলাপ করব, এই আমরা ধারাবাহিকভাবে এগুলো বলবো। তো এইটুকু আমরা একটু দেখি। দ্য প্রসেস অফ রিসার্চ ইন কেমিস্ট্রি। বিজ্ঞানের লক্ষ্য হলো মানবজাতির কল্যাণ সাধন করা। এই উদ্দেশ্যে বিজ্ঞানীরা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। তো বিজ্ঞানীর নাম শুনতেই তোমাদের নিশ্চয়ই আইনস্টাইন, নিউটন, আর্কিমিডিস, তারপর হচ্ছে ল্যাবোইসিয়ে, গ্যালিলিও, এরকম মহান মনীষীদের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, তারা তো অবশ্যই মহান বিজ্ঞানী। তবে বিজ্ঞানী বলতে যা বোঝায় তাতে তোমরাও হতে পারো একজন বিজ্ঞানী। কেন, এই যে রিসার্চের মাধ্যমে তুমি একজন রিসার্চ সায়েন্টিস্ট হতে পারো। এখনও কিন্তু সেই সুযোগ আছে। রিসার্চ সায়েন্টিস্ট অনেক আছে, অনেক হচ্ছে। তা আসলে পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যেই সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা হয় সে জ্ঞানই হলো বিজ্ঞান। আর এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টা হচ্ছে গবেষণা। যিনি এই গবেষণা করেন তিনি হচ্ছে বিজ্ঞানী। তো যাই হোক, এখন এই যে গবেষণার মাধ্যমে নিত্য নৈমিত্য যে মৌলের ধারণাগুলো দিচ্ছে বা মৌলিক পদার্থের ধারণাগুলো দিচ্ছে, এটা গবেষণার মাধ্যমে কিন্তু তৈরি হচ্ছে এই আর কি। প্রয়োজনীয় দ্রব্য এবং কোনো প্রণালীতে তুমি পরীক্ষাটি করবে, যে এখানে একটা পরীক্ষার কথা বলা হয়েছে। কাজে তুমি যদি এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞান অন্বেষণ করো তাহলে তুমি হতে পারবে একজন বিজ্ঞানী। সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার নামই হচ্ছে গবেষণা। তাহলে তোমরা বুঝতে পারছো গবেষণার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়। এবং বর্তমানে কম্পিউটেশনাল অ্যানালাইসিসের মাধ্যমে বা কম্পিউটার যে সিমুলেশন সফটওয়্যার আছে এগুলোর মাধ্যমে তুমি গবেষণা করতে পারো মৌলের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। যেমন আমরা কোনো একটা বিষয়বস্তু নির্ধারণ করলাম অনুসন্ধানের জন্য যে নিয়মটা, তারপর বই বা পূর্বের গবেষণা পত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নিবা। যেই আগের যে গবেষণা ছিল, রিসার্চ আর্টিকেল ছিল, এগুলো একটু পরে ধারণা নিতে হবে। প্রয়োজনীয় বস্তু পরীক্ষা প্রণালী নির্ধারণ করতে হবে। পরীক্ষা নিরীক্ষা করবা, তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণটা করতে হবে, ফলাফল কী পাওয়া হলো সেটা আলোচনা করতে হবে। এছাড়া পাশাপাশি রসায়ন পরীক্ষা ব্যবহার ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার সতর্কতা। সেফটি মেজর ইন কেমিস্ট্রি ল্যাবরেটরি অ্যান্ড ইন ইউজ অফ কেমিক্যালস। কিন্তু এক্ষেত্রে আমি বলবো কম্পিটিশনাল যে রসায়নটা আছে বা সফটওয়্যারটা সিমুলেশনটা আছে এটার মাধ্যমে করলে তো এখানে গবেষণা তো হবে এবং রিস্কের কোনো কারণ নেই, অর্থের অবশ্যই হবে না। আমি সেটা বলে থাকি। অনেকেই ল্যাবরেটরিতে গবেষণা করে, এটা তো ভালো, রিয়েলিস্টিক। সেজন্য আমাদের সেফটির জন্য আমাদের অ্যাপ্রন পরতে হয়, যে হ্যান্ড গ্লাভস পরতে হয়, মাস্ক পরতে হবে, এই আর কিছু না। এখানে এই চিহ্ন দ্বারা বোঝানো হবে, যেখানে চিহ্ন থাকবে সেটা বিস্ফোরক পদার্থ সেটা বোঝাবে, এটা দাহ্য পদার্থ বোঝাবে, এটা বিষাক্ত পদার্থ আছে সেখানে বুঝতে হবে, এটা উত্তেজক পদার্থ আছে বুঝতে হবে, স্বাস্থ্যের ঝুঁকিপূর্ণ পদার্থ আছে সেটা খেয়াল রাখতে হবে। এই চিহ্ন যেখানে থাকবে সেখানে, ঠিক আছে। এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। আর পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ এটা হচ্ছে ক্ষত সৃষ্টিকারী পদার্থ বা অ্যাসিড ট্যাসিড। এ ধরনের এটা খুব মানে এই চিহ্নগুলো দেখে আমরা বুঝে নিতে পারবো এখানে কী আছে, কোন জায়গায় কী আছে। তো ধন্যবাদ। প্রথম অধ্যায়ে আমি চেষ্টা করেছি মানে গুরুতর মানে শর্টকাটে তোমাদেরকে বোঝানোর জন্য এবং বলার জন্য। এগুলো এরকমই ছিল। তো তোমরা এখানে কিছু বহু নির্বাচন আছে সেগুলো একটু দেখবা। খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণের জন্য নিচে কোন পদার্থটি ব্যবহৃত হয়? কীটনাশক, ওষুধ, সার না, এটা হচ্ছে প্রিজারভেটিভস। একটু আগে আমরা যেটা পড়েছি। নিচের সংকেতটি কী চিহ্ন? এটা এই দেখো, এটা হচ্ছে দাহ্য। তারপর নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মির নির্দেশ করে? ঠিক আছে, এই যে তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করছে। কপারের সাথে অন্যান্য ধাতুর গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়, সেটা কি? ল্যাড। তো এখানে বলবে গবেষণা কি? পাকা আম খেতে মিষ্টি লাগে কেন? এই প্রশ্নগুলো আমরা যে পড়েছি সেখানে কিন্তু এখানে কিন্তু আছে। আমরা যে পড়লাম এইগুলো যদি তোমরা যদি দেখো, মনোযোগ সহকারে দেখো, তাহলে এই প্রশ্নের আনসারগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে।
তো সবাই ভালো থাকবে। আমরা দ্বিতীয় অধ্যায়ে পরবর্তী আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, পদার্থের অবস্থা নিয়ে বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলাপ করব থাকবে। ধীরে ধীরে আমরা মূল টপিকে আমরা চলে যাব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমার বন্ধুদের জানিয়ে দাও। আশা করি অনেক সুন্দরভাবে আমি কেমিস্ট্রিটা আলোচনা করার চেষ্টা করব এবং প্র্যাকটিক্যাল সহকারে। যেহেতু আমি বলেছি একটা গুরুত্বপূর্ণ দামি একটা সফটওয়্যার আছে সিমুলেটর কম্পিউটেশনাল কেমিস্ট্রি, সেটার মাধ্যমে পড়লে তুমি ঘরে বসে তোমার ল্যাবকে, তোমার কম্পিউটারকে তোমার কেমিস্ট্রি ল্যাবের মতো করে সাজিয়ে তুমি কাজ করতে পারবে মনের আনন্দে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।